আসসালামু আলাইকুম। আজ ৫ই আগস্ট ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের আগের রাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী, যুদ্ধবিরতির মধ্যেই পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ইরান, ভারতের জাহাজের বিরুদ্ধে হুথিদের অ্যাকশন। এবার বিস্তারিত। ২০২৪ সালে শেখ হাসিনার দেশ ত্যাগের আগের রাতে অর্থাৎ ৪ঠা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অধীনস্থ জেনারেলদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশে জারি থাকা কারফিউ কার্যকর করতে সেনা সদস্যরা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর গুলি চালাবেন না। বাংলাদেশ সেনাবাহিনীর দুজন কর্মকর্তা এবং এই বিষয়ে অবহিত এক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। ভারতীয় ওই কর্মকর্তার মতে, বৈঠকের পরপরই সেনাপ্রধান শেখ হাসিনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে লকডাউন বা কারফিউ মানতে সাধারণ মানুষকে বাধ্য করার জন্য সেনাবাহিনী বল প্রয়োগ করবে না। এই বার্তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় যে দীর্ঘ ১৫ বছর দেশ শাসন করা শেখ হাসিনা সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পেছনে সেনাবাহিনীর এই সমর্থন প্রত্যাহারই যে প্রধান কারণ ছিল। রয়টার্সের প্রতিবেদনে তা উঠে এসেছে। এর আগে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ ও সহিংসতায় অন্তত ৯১ জনের মৃত্যু হয়, যা জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী রয়টার্সকে ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এটিকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সেনাবাহিনীর নিয়মিত বৈঠক বলে উল্লেখ করেন এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে রয়টার্স ৪ জন সেনা কর্মকর্তা সহ ১০ জন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং রয়টার্সের হিসাব অনুযায়ী অন্তত ২৪১ জনের প্রাণহানির পর যে কোনো মূল্যে শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টি সেনাবাহিনীর জন্য অবাস্তব হয়ে পড়েছিল। এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন রয়টার্সকে বলেন, সেনাদের মাঝে অনেক অস্বস্তি কাজ করছিল। তারা মাঠে ছিল এবং দেখছিল কি ঘটছে। এ কারণে তারা হয়তো সেনাপ্রধানের উপর চাপ সৃষ্টি করেছিল। সে বছরের ৩রা আগস্ট টাউন হল ভবনে হাজারো সেনা সদস্যের উদ্দেশ্যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন, সেখানেও শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল বলে উপস্থিত সেনারা জানিয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র তখন জানিয়েছিলেন, সেনা প্রধান নির্দেশ দিয়েছেন মানুষের জানমাল রক্ষা করতে হবে এবং সেনাদের চরম ধৈর্য ধারণ করতে হবে। মূলত ওই দিনই প্রথমবারের মতো আভাস পাওয়া যায় যে সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে বিক্ষোভ দমন করবে না, যা শেখ হাসিনাকে চরম বেকায়দায় ফেলে দেয়। ৫ আগস্ট কারফিউ ভেঙে সাধারণ মানুষের সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খান। তিনি রয়টার্সকে বলেন, সেনারা আমাদের কোনো বাধা দেয়নি। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। তবে শেখ হাসিনাকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি নিজের ব্যক্তিগত মতামত জানিয়ে বলেন, তাকে নিরাপদে যেতে দেওয়া ঠিক হয়নি, এটা বোকামি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহলও বাড়ানো হয়েছে। বুধবার গোপালগঞ্জের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমী স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পুলিশ সুপার আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জানান, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি, প্রদর্শনী ও সংরক্ষিত নিদর্শন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের নবনির্মিত এই জাদুঘরে বুধবার সকালে তিনি স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্মৃতিফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, ব্যক্তিগত স্মারক ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার প্রামাণ্য উপস্থাপনা সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাদুঘর পরিদর্শনে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, পথ হারালে এই জাদুঘরই জাতিকে নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা যোগাবে। বুধবার রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, এখান থেকেই তার ঠিকানা খুঁজে আবার নতুন করে যাত্রা শুরু করব। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এ জাদুঘরের বৈশিষ্ট্য ভিন্ন, কারণ এখানে বহু বছরের পুরনো ইতিহাস নয়, গণ অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দলিল, স্মারক, নিদর্শন এবং মানুষের অনুভূতি সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। তার ভাষায় ঘটনা ঘটেছে আর আমরা তাৎক্ষণিকভাবে সেই ঘটনার প্রতিটি নমুনা ও ইতিহাস সংগ্রহ করে জাদুঘরে নিয়ে এসেছি। এটাই আমাদের ইতিহাস সংরক্ষণের এক নতুন অধ্যায়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেকেই কোনো পরিকল্পনা ছাড়াই নিজেদের অনুভূতি লিখে গেছেন। পরিবারের বাধা উপেক্ষা করে কেন তারা রাজপথে নেমেছিলেন সেটিও চিঠিতে তুলে ধরেছেন। এসব দলিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অধ্যাপক ইউনুস বলেন, দেশের প্রতিটি তরুণ যেন সেই চিঠিগুলোর লেখকদের মতো নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে এগিয়ে আসে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ নাগরিক অন্তত একবার এই জাদুঘর পরিদর্শন করবেন। শুধু পরিদর্শন নয়, তারা যেন এখানে বসে নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যতের পরিকল্পনাও লিখে রেখে যান। তিনি আরো বলেন, ভবিষ্যতে এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, সংস্কৃতি, শিল্প, সঙ্গীত, চিত্রকলা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেরও একটি প্রাণ কেন্দ্রে পরিণত হবে। জাদুঘরে নির্মিত প্রতীকী কবরগুলোর প্রসঙ্গ উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি কবরের সঙ্গে সংশ্লিষ্ট শহীদদের পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কিভাবে এবং কেন তারা জীবন উৎসর্গ করেছিলেন। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ এক মুহূর্তের জন্য থামায়নি ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তারা আবারও সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত। একই সময়ে হরমুজ প্রণালী ঘিরে সমঝোতার সম্ভাবনার কথা জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চভাবে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য, বিদ্যমান সামরিক সরঞ্জাম আরও কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করা, ক্ষতিগ্রস্ত অস্ত্র ব্যবস্থা মেরামত, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ সমান্তরালভাবে চলেছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতে নতুন প্রজন্মের ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশিষ্ট্য পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে গত মাসে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছিলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তার ভাষ্য,
যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় ড্রোন উৎপাদন 3 গুণে উন্নীত হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মুখপাত্র হুসেইন মোহেব্বিও সম্প্রতি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত ছিল এবং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়ানো হয়েছে। তবে ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বা সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম গত জুনে জানিয়েছিল, ইরানের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এবং ড্রোন সক্ষমতার প্রায় 40% তখনও অক্ষত ছিল। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় পূর্ণ আত্মসমর্পণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা শিগগিরই হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরান জানিয়েছে, ওমান সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চললেও দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে এবং তা কোনোভাবেই বন্ধ করা হবে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময় ইরানের সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি তেহরান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও ধরে রাখতে চায়। হুতি বিদ্রোহীদের বিস্ফোরক বোঝাই নৌকার হামলায় লোহিত সাগরে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার। হামলার পর জাহাজে থাকা 14 নাবিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে 13 জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের পশ্চিম উপকূলের লোহিত সাগরে চলাচলের সময় হুথিরা বিস্ফোরক বোঝাই একটি নৌকা দিয়ে ভারতীয় মালবাহী জাহাজটিতে হামলা চালায়। এতে জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা ওই বিবৃতি প্রকাশ করেছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল, বাণিজ্যের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, লোহিত সাগর, বাব আল বান্দা প্রণালী এবং এডেন উপসাগরে নৌ নিরাপত্তা বিঘ্নিত করতে হুথিদের ধারাবাহিক হামলারই অংশ এটি। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি পৃথক এক বিবৃতিতে জানান, ভারতীয় জাহাজটি সরাসরি ইয়েমেনের বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে ইয়েমেনের মানুষের জন্য বিভিন্ন বাণিজ্যিক পণ্য বহন করা হচ্ছিল। ইয়েমেন সরকারের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, হোদেইরা শহর থেকে প্রায় 13 নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয় জাহাজটি। পরে জাহাজে থাকা 14 নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 13 জন ভারতীয় এবং একজন ইয়েমেনি। তবে এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুথি গোষ্ঠী। গত 13 জুলাইয়ের পর থেকে ইয়েমেনে উত্তেজনা নতুন করে বেড়েছে। হুথিরা অভিযোগ করে, সৌদি আরব ইরানের একটি বিমানকে সানার বিমানবন্দরে অবতরণে বাধা দিতে বিমানবন্দরটিতে হামলা চালিয়েছে। এর জবাবে হুথিরা সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলার দাবি করে। একই সঙ্গে সৌদি আরব সংশ্লিষ্ট জাহাজের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ এবং সৌদি তেলবাহী কয়েকটি ট্যাঙ্কারে হামলারও ঘোষণা দেয়। সাম্প্রতিক এসব ঘটনার পর 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এবার পড়শির খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের 3 বছর পূর্তিতে তার মুক্তির দাবিতে 5 আগস্ট দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। 2023 সালের এই দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম গত 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পিটিআইকে ভোট দেওয়া জনগণকে ঘর থেকে বের হয়ে ইমরান খানের প্রতি সংহতি জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়ে গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও ভোটাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এদিকে মঙ্গলবার ইমরান খানের বোনেরা ও পিটিআইয়ের আইনজীবীরা আদিয়ালা কারাগারে গেলেও তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। ইমরানের বোন আলিমা খান বলেন, তার ভাইয়ের মুক্তির আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে। পিটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আওয়াইস ইউনুস চৌধুরীও জানান, আইনজীবীদেরও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। অন্যদিকে রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে জনসভা করার আবেদন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করেছে জেলা প্রশাসন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় ছোট ছোট কাজ করি না, কারণ ছোট কাজ করতে গেলে নিজেকে
ছোট মনে হয়। একটা উদাহরণ দিচ্ছি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ছাত্রাবস্থায় তিনি রুটি বিক্রি করে তার শিক্ষার খরচ চালাতেন। তাহলে দেখুন, তিনি রুটি বিক্রি করেছেন এক সময়, আর আজকে তিনি তুরস্কের মতো রাষ্ট্রে ২০ বছর ধরে প্রেসিডেন্ট। সুতরাং ছোট কাজে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, বরং ছোট কাজ থেকে শিক্ষা নেবেন, যাতে বড় কাজ করতে গেলে আপনার পথ নির্বিঘ্ন হয়। আজ থেকেই শুরু করুন না। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটি কাজেই যদি আপনি মনোযোগ দিতে পারেন, অনুপুঙ্খ বা সুচারুভাবে সম্পাদন করতে পারেন, তাহলে অবশ্যই এর একটি মূল্য আছে। আর কথাই তো আছেই, কাজ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।